আজকের অদ্বিতীয়া। রবীন্দ্র গানের এক সম্পন্ন উত্তরাধিকার বহন করেন তিনি। পিতা রবীন্দ্রনাথের গানের বিশিষ্ট শিক্ষক সুভাষ চৌধুরী, মাতা সুপূর্ণা চৌধুরী। শান্তিনিকেতন পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ শ্রী সুপ্রিয় ঠাকুর সম্পর্কে তার মামা হন। মায়ের সূত্রেই ঠাকুর পরিবারের উত্তরাধিকার বহন করে চলেছেন তিনি। আজ অদ্বিতীয়াতে আমার অতিথি শ্রীনন্দা মুখোপাধ্যায়। স্টুডিওতে আপনাকে স্বাগত। আর যে অদ্বিতীয়ার কথা তিনি বলতে বসেছেন আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন, তিনি আমাদের প্রাণ আলোকিত করে থাকা সুচিত্রা মিত্র। কারণ আমরা জানি এটা তার জন্মশতবর্ষ চলছে, তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। এই জানাটা কখন থেকে শুরু হয়েছিল আর কিভাবে হয়েছিল? দেখো, আমি ছোটবেলায় আমার দিদা পূর্ণিমা ঠাকুর, মামা, তুমি যার কথা বললে, তাদের কাছে অনেকটা সময় বড় হয়েছি। সেই ছোটবেলায় আমি মোহরমাসি বা শান্তি জেঠুকে খুব বাড়ির মানুষ হিসেবে পেয়েছি। সত্যি কথা বলতে, এখন যে শুনি কোলে বসে গান শিখেছি, আমি তাদের কোলে বসেছি, কিন্তু তখন কিন্তু গান শেখা বলতে যা বোঝায় সেটা কিন্তু শিখিনি। আনন্দে গান করেছি, ওরা শুনেছেন, বা ওদের সঙ্গে গলা মিলিয়েছি, এত না বুঝেই যে কাদের সঙ্গে গলা মেলাচ্ছি। কিন্তু বাড়িতে শুনতাম যে কলকাতায় একজন গান করে, বা মাঝে মাঝে দেখেছি সুচিত্রা মিত্র। কি একটা অদ্ভুত আকর্ষণ ছিল তার প্রতি, তার চেহারা বলো, তার কথাবার্তা বলো। আমাদের বাড়িতে আসতেন, ইন্দিরা দেবীর কাছে গান শিখতেন, দিদাদের কাছে গল্প করতেন, মা ভীষণ প্রিয় মানুষ ছিলেন। এই করে তারপরে যখন আমি কলকাতায় এলাম, আমার তখন 10 বছর বয়স, মামারা ট্রান্সফার হয়ে গেলেন বলে বাবা কলকাতায় নিয়ে এলেন আমাকে। সেই থেকে বাবা নিয়ে গেলেন একদম ওনার কাছে গান শেখার। এবং সেই যে শুরু, প্রথম দিন আমাকে বললেন একটা গান করত। আমি কি করেছিলাম গান আমার মনে নেই, ওইটুকু তো বয়স, খুব ফুর্তিতেই শুনিয়েছি। গান শুনে বললেন যে, সুভাষ, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। আমার না মানে আজকে মনে হয় যে সেই থেকে বোধহয় ভালো লাগার সঙ্গে একটা অদ্ভুত শ্রদ্ধা মিশে গেল। যে কত রকম প্রশংসা তো শুনেছি, ভালো গান করেছো, বা কি দুষ্টু মেয়ে, কি এই যেন বাচ্চাদের আমরা বলে থাকি, কিন্তু এইটা যে কোনো শিশুকে গান শুনে বলা যায়, আমি শিশুই বলবো, 10-12 বছর বয়স তখন, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, আজও কিন্তু আমার সেটা কানে বাজে। এবং সেই থেকে ওনার আমৃত্যু আমি ওনার কাছে গান শিখেছি। একটু গানের ওই গানটা মনে নাই থাকতে পারে, অন্য কোনো গান যদি দুকলি আমরাও শুনি। জানি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আপনার সঙ্গে হারমোনিয়াম নেই, কিন্তু প্রাণের টানে গান হলে সে গান আমাদের হৃদয় ছুঁয়ে যাবে। আমি একটু দুলাইনই শোনাই। হ্যাঁ হ্যাঁ। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, এইটাই শিখিয়েছেন উনি, যে গানের ভিতর দিয়ে যদি জগৎটাকে দেখা যায়, তখন পুরোটাই চিনতে পারবে। একটু একটু করে ক্লাস কিভাবে হতো, কীরকমভাবে আপনারা তার কাছে শিখতেন, সেই ঘটনা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন। দেখো, ওনার কাছে আমি কিন্তু রবিতীর্থতে মানে ফর্মাল যে ক্লাস, সেটা কিন্তু আমি করিনি। আমি একদম ওই স্পেশাল ক্লাসেই যেতাম। হ্যাঁ হ্যাঁ, সেইভাবেই যেখানে। হ্যাঁ, তো সেখানে আমরা সবাই একসঙ্গে মাটিতে বসে শিখতাম। উনি হারমোনিয়ামে গান ধরতেন, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা গানটার ছবিটা কিন্তু দেখতে শেখাতেন। মানে সবসময় বলতেন যে স্বরলিপি তো নিশ্চয়ই গাইবে, কিন্তু স্বরলিপিটার সম্বন্ধে ভীষণ পার্টিকুলার ছিলেন, যে স্বরলিপির বাইরে এক চুলও যাবে না। কিন্তু যেটাকে বলে রিড বিটুইন দ্য লাইন্স, মানে স্বরলিপি ছাড়া তার মাঝেও তো কিছু কথা, অব্যক্ত কথা থাকে, সেইটা বুঝতে শেখাতেন। যে গানের কথা, স্বরলিপি, এবং যেটা কোনো অঙ্কে দেওয়া নেই, সেটা শুধুমাত্র গুরুর কাছ থেকেই পাওয়া যায়,
সেইটা কিন্তু বারবার শেখাতেন। যে আজকাল যেরকম প্রায়শই দেখি যে দ্বিতীয় লাইন থেকে গান শুরু হয়, আমার খুব দুঃখই হয়, রাগ হয় না কিন্তু খুব দুঃখই হয় যে এরা গানের ছবিটাই দেখতে পায়নি, যেইটা কিন্তু আমাদের সুচিত্রাদি শিখিয়েছেন। আমরা কতটা পেরেছি জানি না, তবে যত বয়স বাড়ছে তত বোধহয় রবীন্দ্রনাথের গানের ছবিটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা শব্দ ধরে ধরে সেই যে শেখানো, পুরোটার একটা মানে, একটা ছবি, সেইটা কিন্তু ধরা দেয়। বা সেই গানের প্রেক্ষাপটটাও কি উনি বলে দিতেন, সেই গান সম্পর্কে সেইভাবে ক্লাস? না দেখো, সব সময় তো গানের কোনো প্রেক্ষাপট থাকে না, মানে যে আমরা যেরকম বলি না যে এটা কোন সময় লেখা, উনি তখন কি ভাবছেন, এরকম কিন্তু হয় না। পাকা ধানের তরাসটা তুমি যখন পাকা ধানের মধ্যে যাবে তখনই তুমি সেটা বুঝতে পারবে। হ্যাঁ, একই গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল হতে, সেটা যখন ঘন মেঘ আসবে, সেটা তোমার জীবনেই আসুক বা প্রকৃতিতেই আসুক, তখনই তুমি সেই একই গভীর বাণীটা বুঝতে পারবে। ওটা কিন্তু কোনো মানে অঙ্ক দিয়ে বোঝানো যাবেই না, ওই চোখটার মনটা তৈরি করে দিতেন একদম। এবার একটু একটু করে যখন এগোচ্ছেন, বা ধরুন আপনি শ্রীনন্দা মুখোপাধ্যায় যখন শিল্পী হয়ে উঠছেন, প্রতিষ্ঠা পাচ্ছেন, তখন তো বা তৈরি হওয়ার সময়তেও আরও অনেকের গান শুনছেন। কোথাও মানে এই যে সুচিত্রা মিত্র, এই যে স্বতন্ত্র জায়গাটা, কি মনে হতো কোথায় তিনি স্বতন্ত্র, তার কাছে শেখা দেখা কোন জায়গায় একজন মানুষ আলাদা হয়ে যান? দেখো, আমি যেটুকু ওনাকে খুব কাছ থেকে দেখেছি, পরিবারের সূত্রে আমি দেখেছি, রাত্রি তখন তো আমাদের মোবাইলের যুগ ছিল না, অনেক রাত্রে বাবাকে ফোন করতেন, আচ্ছা সুভাষ বলতো এইটা আমার এরকম মনে হচ্ছে, তুই কি ভাবছিস? বা বাবা কোনো দিন ফোন করছেন, আচ্ছা সুচিত্রাদি বলুন তো এই লাইনটা কেন বুঝতে পারছি না, বা এটা আমার এরকম মনে হচ্ছে। এই যে আলোচনাটা, এটা কিন্তু আমাদের একটা মানে আজকে যেটা বলে না মিউজিক থেরাপি, সেটা কিন্তু হতো। মানে না বুঝেই এই চর্চাগুলো আমরা ইনফ্লুয়েন্সড হতাম, শুনতাম, এই শুনে শুনে অনেকটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি না চাইতেই। আর যেটা ওনার কাছ থেকে গান ছাড়া যেটা শেখার বিশাল একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিনটা একটা অসম্ভব ছিল। আচ্ছা, মানে ধরো উনি জানেন যে একটা অনুষ্ঠান 6টায় শুরু হবে এবং ওনার গান হয়তো 6:30, উনি কিন্তু কোনো দিনই 6:45 দেরি করবেন না, যাতে যারা অনুষ্ঠানটা করছে তাদের কোনো রকম কোনো টেনশন না হয় বা তারা কোনোভাবে অসুবিধাতে না পড়ে। উনি কিন্তু সেখানে চুপ করে বসে বাকিদের গান শুনছেন, শুনে নিজের গান করছেন, চলে যাচ্ছেন। এবং আমরা যখন গান করতে গেছি, হয়তো বসেছি প্রথম দিকে, তখনও মানে স্ক্রিনটা ওঠেনি, উনি এসে মাইকটা ঠিক করে দিলেন। তখন তো মাইক কিভাবে নেব তো বুঝতে পারতাম না, বসলাম গান গেয়ে দেবো, হয়তো মাইকটা অনেক নিচে মুখের থেকে, উনি গিয়ে আস্তে করে মাইকটা ঠিক করে দিলেন। পরে হয়তো বেরিয়ে বলেছি যে এরকম মাইকটা না ঠিক করে নিতে পারিনি, সেটাই তো স্বাভাবিক, তুমি তো এখন সবে গাইছো, আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। কখনো যে না তুমি পারো না, এইভাবে নয়, নিজে সেটাকে সাহায্য করে তোমার গানটা যাতে ভালো হয় সেইটা দেখতেন। এবং সেটা কিন্তু নিজের ছাত্রী হোক বা অন্য কেউ গাইছে, সবার জন্য সমান। এইটা ভীষণ ভীষণ শেখার জিনিস। মানে আমরা যে শুধু আমাদের গণ্ডির মধ্যে ঘোরাফেরা করি, মানে খুব তুমি আশ্চর্য হবে, এই কিছুদিন আগেই একজনের গান আমার খুব ভালো লেগেছিল, আমি শেয়ার করাতে, আমাকে ওই ফেসবুকে শেয়ার করাতে আমাকে এই প্রশ্নও অনেকে করেছে, ও বুঝি তোমার কাছে গান শেখে? আলাম না, আমি ওকে চিনিই না। মানে এই যে ভালো গানটা ভালো লাগতে পারে, শেয়ার করা যেতে পারে, এটাও কিন্তু এখন একটা প্রশ্নের মুখে পড়ে যে আমার ছাত্রী কিনা। এই জায়গাটার ঊর্ধ্বে ছিলেন একজন। এবার আরেকটা কথা, যে একজন শিল্পী সুচিত্রা মিত্র আর মানুষ সুচিত্রা মিত্র, তার দিকটা যদি একটু আলোকপাত করেন, যে তাকে তো আমাদের খুব একটা দেখার সুযোগ হয় না, যে ব্যক্তিগত মানুষটা। মানে ধরো আমি বলছি খুব ছোট ছোট জিনিস, অফিস থেকে যখন আসছি, আমার সল্টলেকে অফিস ছিল তখন, আমি জিওলজিক্যাল সার্ভেতে ছিলাম, সেখান থেকে ওনার বাড়িতে আসছি, তো উনি হয়তো বলেছেন 6টায় আসার, আমি হয়তো 6:45 পৌঁছে গেছি। প্রথমেই দরজাটা খুলে বললেন যে কী ব্যাপার, তোমার তো 6টায় আসার কথা। আমি একটুখানি মানে কি করব, চলে যাব নাকি, এসো বসো বলে বসলাম, সঙ্গে সঙ্গে নিজে বানিয়ে কফি করে এনে দিলেন। মানে উপরটা এত কঠিন ছিল, হ্যাঁ আমি সেটাই জিজ্ঞেস করছি, নরম ছিল। ধরুন যারা তার খুব পিপাসু শ্রোতাও, তারাও ভাবতেন না সুচিত্রা মিত্র এই যে একটা
আবরণ, হ্যাঁ, কিন্তু ভেতরটা অসম্ভব নরম, অসম্ভব মায়া, অসম্ভব স্নেহতে ভরা ছিল। আমার মনে আছে অনেক সময় তখন তো পোস্টকার্ডের এত মোবাইলের ব্যাপার ছিল না, পোস্টকার্ড আসতো, অমুক দিন অনুষ্ঠান, অমুক দিন তার রিহার্সাল, তুমি চণ্ডালিকাতে মেয়ের গান গাইবে, রমা রায়চৌধুরী, মানে রমা মণ্ডল ছিল, রমা রায়চৌধুরী মায়ের গান গাইবে, বা উল্টো। মানে এটা কেন, কবে, কিসের অনুষ্ঠান, কোনো প্রশ্নের কোনো সুযোগই ছিল না। এটা তোমায় দিচ্ছি মানে তুমি এটা করবে। এই যে জায়গাগুলো ছোট ছোট। আরেকটা ঘটনা বলছিলেন না, যে মানুষ বা মানুষের পাশে দাঁড়ানোর যে জায়গা একজন শিল্পীর, এটাও তো একটা দিক, যে আমি খুব ভালো গান গাই, খুব ভালো অভিনয় করি, কিন্তু মানুষ হিসেবে অতটাও ভালো নই। এই দুটো জায়গা কোথাও কি মনে হয় যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি করে? মানে ওনার ক্ষেত্রে আমি যেটা খুব কাছ থেকে দেখেছি, আমি বলছি এটা 1979-এ একবার খুব বৃষ্টিতে বালিগঞ্জ প্লে স্টেজ একদম মানে ভেসে গেছিল, প্রচুর জল। তো সুইনো স্ট্রিটে ওনার বাড়ির তলায়, তো সে 1 হাঁটু জল। আমাদের তো খুব মজা, তার মধ্যেই গেছি, গান শিখবো, এবং আজকে আপনারা ক্লাস কামাই করবো না, আর ওইরকম একটা নিশ্চয়ই দারুণ আজকে বর্ষার গান টান হবে, খুব আমাদের মজা। আমরা গেছি, তখন দেখছি প্রচুর লোক, এরা কারা? তখন দিদি বললেন যে আমার নিচের সব যারা ওই ধোপা বা মুদিরা, ওদের সব বাড়িতে জল ঢুকে গেছে, কোথা থাকবে, সব উপরে উঠে এসছে, বিরাট বড় হাঁড়িতে খিচুড়ি হচ্ছে, তারা সব খেয়ে টেয়ে যাবে, ক্লাসের মতন হচ্ছে। কিন্তু ওই যে মানুষগুলো উঠে এসছে, আমি একটু বিস্ময়ের চোখে তাকিয়েছিলাম যে এটা না পারলে বোধহয় সম্পূর্ণ রবীন্দ্রনাথকে পাওয়া যায় না, যেটা রবীন্দ্রনাথ নিজে করেছেন শান্তিনিকেতনে, যে সবাই সমান, মানে রাজা সবারে দেন মান, সে মানে আপনি ফিরে পান, সেটা উনি প্রতি পদে বুঝিয়েছেন। এখনকার দিনে একটা কথা ভীষণ এসেছে না, যে গ্রুম করা, এই আপনি তার কাছে গান শিখছেন, তো তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কোনো গান শুনতে বলতেন, বা আর গানের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য কি বলতেন, বা কিভাবে সেই জায়গাটা তৈরি করতেন? দেখো, গান শোনা মানে আমরা কিন্তু মানে স্বাভাবিকভাবে শুধু রবীন্দ্রসঙ্গীতই বেশি অংশে শুনেছি, এছাড়া ঠাকুরবাড়ির গান, যেগুলো ধরো যতীন্দ্রনাথের গান, বা এই যে আমরা চল রে চল সবে ভারত সন্তান বোধহয় সবাই জানে কলকাতা শহরে বা মফস্বলেও, কিন্তু এটা যে যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, এটা কিন্তু খুব কম জনই জানে। এবং এই যে তাদের ইনফ্লুয়েন্স রবীন্দ্রনাথের উপর, এই ধারণাগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করতেন, যে দেখো সত্যেন্দ্রনাথের এই গানের সঙ্গে কীরকম মিল পাচ্ছ রবীন্দ্রনাথের গানের, বা দ্বিজেন্দ্রনাথের এই গানটা, মানে রবীন্দ্রনাথ যে হঠাৎ করে রবীন্দ্রনাথ হননি, তার যে পারিবারিক একটা ক্রম ছিল, যেটার থেকে উনি এই আভাসগুলো পেয়ে, রবীন্দ্রনাথ তো মানে মহিরু, কিন্তু তার তো সেই গাছের গোড়ায়ও তো অনেকে জল দিয়েছেন, সেইটা কিন্তু বারে বারে আমাদের দেখিয়েছেন। অর্থাৎ যে ক্ষেত্রটা আপনারা বিচরণ করতেন বা যে গানটা শেখাচ্ছেন, সেই সংক্রান্ত যা যা জানলে গানটা সমৃদ্ধ হবে, এবং সেই সবটুকু জানানোর চেষ্টা করতেন। রবীন্দ্রনাথের গান করতে গেলে কিন্তু শুধু স্বরলিপি ওই গানটুকু পড়লে হবে না, তোমাকে সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, অনেকে লিখেছেন রবীন্দ্রনাথ সম্বন্ধে, সেই লেখাগুলো পড়ো, কখনো পড়ে শোনাতেন, যার ফলে মানে অনেকটা আমাদের উপকার তো হয়েইছে। অর্থাৎ রবীন্দ্রনাথকে চেনাটা অনেক সহজ হয়েছে, এবং সেই সেই চেনার মধ্যে দিয়ে তারপর একটু একটু করে গানটা গড়ে উঠেছে। এই ভরা হেমন্তের দুপুরেও এই গান আপনাকে ভিজিয়ে দিতে পারে, সিক্ত করতে পারে আরও একবার। তা কি গায়কের গুণে, ছবি দেখার গুণে? আমার তো মনে হয় একদম সম্পূর্ণ তাই। তুমি যে দেখো ওই যে বলার ধরনগুলো, দিদির কাছে গান শিখে এই যে পাগলা হাওয়া, উতল হাওয়া, এই যে হাওয়াগুলোর প্রত্যেকটার আলাদা বিশেষণ এবং আলাদা চেহারা খানিকটা হয়তো বুঝতে পেরেছি, না হলে পারতাম না। কি ভালো বললেন, যে হাওয়ার আলাদা আলাদা বিশেষণে হাওয়ার অনুভবটা যে বদলে যায়। হ্যাঁ, উতল হাওয়া কিন্তু একরকম, পাগলা হাওয়া আরেক রকম, ঝড়ের হাওয়া একদমই আলাদা। এই প্রসঙ্গে বারবার আপনার কথা প্রসঙ্গে রবীন্দ্রনাথ যেমন আসছেন, ঠাকুর পরিবার আসছেন, ঠাকুর পরিবারের অন্যদের গানের কথা যদি একটু বলেন। দেখো, অন্যদের গান বলতে আমরা তো ইন্দিরা দেবী
দীনেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, এদের আমরা রবীন্দ্রনাথের গানে অসম্ভব ইনফ্লুয়েন্স পেয়েছি। তার প্রথম কারণ হচ্ছে এরা যদি স্বরলিপিগুলো করে না রাখতেন তাহলে কিন্তু আমরা রবীন্দ্রনাথের এত গান পেতামই না। এই যে এতগুলো গান আমাদের কাছে এলো সুর সমেত, কথা সমেত, তার প্রধান কাণ্ডারি কিন্তু এই তিনটে মানুষ। তাহলে এই তিনটে মানুষ তো নিজেরা যথেষ্ট বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, না হলে তো অন্যরা এইটাকে ধরতে পারতেন না। আরও তো মানুষ ছিলেন, এরা কেন পারলেন? ইন্দিরা দেবীর গানে যেরকম আমরা পাই, দেখো, জীবন বহে যায় ধরিয়া রাখো তাই ছন্দে বরণে গানে, এটা যেরকম পাচ্ছি, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের গানে আমরা পাচ্ছি জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে, জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে। দুটোর বক্তব্য কিন্তু একদম এক। জীবন বহে যায় ধরিয়া রাখো তাই ছন্দে বরণে গানে। জীবনটার মধ্যে ছন্দ, বরণ এবং গানটা হচ্ছে মূল। রবীন্দ্রনাথ কি বলছেন? জীবন আমার চলছে যেমন তেমনিভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে, শেষটা কি আসছে? ছন্দ। অর্থাৎ জীবনে তোমার যতই দ্বন্দ্ব আসুক, যাই আসুক, শেষে কিন্তু তোমার ছন্দ আসছে, রং আসছে। সেইটা বারে বারে আমার তো মনে হয় এগুলো খুব ইনফ্লুয়েন্স আছে। আর ঠিক যে গান যেমন তাকে ঠিক তেমনভাবে দেখতে শিখিয়েছেন আজকে আমরা অদ্বিতীয়াতে যার কথা বলছি তিনি। অর্থাৎ প্রত্যেকটি ছন্দ, জ্যোতি, স্বরলিপি তো আছে অবশ্যই, কথাকে প্রাধান্য দেওয়ার যে জায়গা, সেই জায়গা থেকে আমার তোমাকে বলি এই প্রসঙ্গে, আজকে যখন এই সুযোগটা এলো, চণ্ডালিকার যে নাটকটা, আমরা কিন্তু সেই নাটকটা বেশিরভাগ মানুষই কিন্তু পড়িনি বা জানি না, কিন্তু সেটা একটা সিডি হয়েছিল এবং তাতে সুচিত্রাদি পুরো মায়ের অংশটা পড়েছিলেন নাটকটা, আর ব্রততী মেয়ের অংশটা পড়েছিল ব্রততী বন্দ্যোপাধ্যায়, আর সমস্ত গানগুলো আমি করেছিলাম। তুমি যখন ওটা শুনবে মনে হবে যেন উনি আজীবন পাঠই করেছেন, গান নয়। অর্থাৎ কিনা সমস্ত জিনিসটা, গান বলো, আবৃত্তি বলো, পাঠ বলো, তার যে মূল রসটা তো একই, যে আমার এই বক্তব্যটা শ্রোতার কাছে পৌঁছবো, সেটা আবৃত্তির মাধ্যমে হোক, পাঠের মাধ্যমে হোক, বা সুন্দর গানের মাধ্যমে হোক, সেইটা কিন্তু উনি সম্পূর্ণভাবে পারতেন। এইটুকু সময়ের মধ্যে যতটা তাকে পাওয়া সম্ভব আপনার মধ্যে দিয়ে ততটাই পেলাম। একদম সময় শেষ, আমরা আপনার একটু সুর দিয়েই শেষ করব। আর খুব ভালো থাকবেন শ্রীনন্দাদি, এভাবে সুরে সুরে ভরে থাকুন এবং আপনার থেকে পরবর্তী প্রজন্মতে ছড়িয়ে পড়ুক আপনার এই গানের উত্তরাধিকার। আমি একটু 2 লাইন শোনাচ্ছি তোমাকে। হ্যাঁ, এটা আমার গুরু, শুধু গানের গুরু নয়, সুচিত্রা মিত্র শুধু গানের গুরু কখনোই হন না, উনি মানুষ গড়ার কারিগর। আমাদের অনেকটা চেষ্টা করেছেন, আমরা কতটা হয়েছি জানি না, কিন্তু সেই শ্রদ্ধাটা জানিয়ে আমি একটু 2 লাইন শোনাচ্ছি। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, ওগো তোমার চক্ষু দিয়ে। আমাদেরও মহিলা মহলের পক্ষ থেকে, আমরা যারা গান ভালোবাসি তাদের সকলের পক্ষ থেকে আজ অদ্বিতীয়ায় প্রণাম রইল তার প্রতি, আর আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই আসরকে এরকমভাবে ভরিয়ে দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, আবারও পরবর্তীতে কথা হবে। নমস্কার।